হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 6-এ থার্ড সামারটিভ ইভ্যালুয়েশন 2024 এর পরিবেশ ও বিজ্ঞান থেকে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব। তোমাদের এবার যেটা এক্সামে আসছে যে চ্যাপ্টারগুলো সেগুলো হলো কি সাধারণ যন্ত্রসমূহ, জীববৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ, কতগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার আচরণ, বজ্র পদার্থ, মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ, মাপযোগ বা পরিমাপ, আর বল ও শক্তির প্রাথমিক ধারণা। দেখো আমরা সরাসরি এবার কোশ্চেন আনসারে চলে যাচ্ছি। একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাচ থাকে তা আসলে একটা কি? বি. নততল। প্রদত্ত কোন কথাটি সত্য না? ডি. কার্বন টেট্রা ক্লোরাইড অণুতে 3টি ক্লোরিন পরমাণু থাকে, এটা হচ্ছে কি? সত্য নয়। 3. মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার। 4 বলেছে একটি জৈব অভঙ্গুর বজ্র পদার্থের উদাহরণ কি হয়ে যাবে? ইনজেকশনের সিরিঞ্জ। 5. সূর্য থেকে গাছ, গাছ থেকে ফড়িং, ব্যাঙ, সাপ, ময়ূর, বাঘ, এগুলো কিসের উদাহরণ? এটি হচ্ছে একটি সি. খাদ্য শৃঙ্খলের উদাহরণ। 6. ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের মধ্যে বলো পি দলের দৈর্ঘ্যের বৃদ্ধির তুলনায় ভরের বৃদ্ধি বেশি হয়েছে, না কিউ দলের দৈর্ঘ্যের বৃদ্ধির তুলনায় ভরের বৃদ্ধি কম হয়েছে, না আর দলের দৈর্ঘ্যের বৃদ্ধি ও ভরের বৃদ্ধি সামঞ্জস্যপূর্ণভাবে হয়েছে, এস দলের দৈর্ঘ্যের বৃদ্ধি ও ভরের বৃদ্ধি কোনোটাই হয়নি। উপরের দলগুলির মধ্যে পুষ্টি ও স্বাস্থ্য সবচেয়ে ভালো কোন দলের? সেটা হয়ে যাবে কি? সি. আর দলের। যেটা রয়েছে দেখো, আর দলের দৈর্ঘ্যের বৃদ্ধি ও ভরের বৃদ্ধি সামঞ্জস্যপূর্ণভাবে হয়েছে, এটা হয়ে যাবে সঠিক উত্তর। এরপর আছে 7 বলেছে পদার্থ কোনটি একটি যৌগিক পদার্থ, এটা হয়ে যাবে ডি. পাথরে চুন। 8 বলেছে স্কুলের ষষ্ঠ শ্রেণীর বসার বেঞ্চ মেপে যে মাপগুলো পাওয়া গেল তা হলো 160 সেমি, 30 সেমি, 40 সেমি। তাহলে বেঞ্চটা কতটা উঁচু? বি. 40 সেন্টিমিটার। নেক্সট 9 বলেছে কানায় কানায় জল ভর্তি একটি গ্লাসে তোমার আঙুলটা ডোবালে তাতে কিছুটা জল পড়ে গেল, যেটুকু জল পড়লো তা হলো তোমার আঙুলের জলের মধ্যে ডোবানো অংশের কি আয়তন। 10 সৌর কুকার চালু করা হলো আলোক শক্তি থেকে তাপ শক্তিতে। 11 জলের রেশম যে ধরনের উদ্ভিদ সৃষ্টি হলো সেটা কি? শ্যাওলা। 12 ফুটবল কিক করলে কিক শব্দটার বদলে কোন শব্দ বসানো যায়? ধাক্কা। তারপর রয়েছে কি তোমার 13তে কি বলেছে আমাশয় রোগ ঘটায় যে জীব সে যে জীবরাজ্যের অন্তর্ভুক্ত সেটি কি? এ. প্রটিস্টা। প্রদত্ত কোন সাপটি সরাসরি বাচ্চা প্রসব করে? বি. চন্দ্রবড়া। কোন আচরণ বিজ্ঞানী আমাদের জানান যে শিম্পাঞ্জিরা কাঠি দিয়ে খুঁচিয়ে উই পোকা ধরে খায়? জেন গুডাল। তারপরে কি বলেছে 16তে দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা, এটি 4R পদ্ধতিতে কোন দিককে তুলনা করে? রিফিউজ, প্রত্যাখ্যান করা। তারপর আছে 17 পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কি? নীলতিমি। তারপর রয়েছে 18 নিচের কোন বজ্র পদার্থটি কিছুদিন রেখে দিলে সহজে মাটিতে মিশে যেতে পারে? বি. পটলের খোসা। 19 জলের মধ্য দিয়ে বিদ্যুৎ পাঠিয়ে পরীক্ষাগারে যে দুটি গ্যাস পাওয়া যায় তা কি? হাইড্রোজেন ও অক্সিজেন। ঠিক আছে, এটা কিন্তু অক্সিজেন লাগবে, নাইট্রোজেনটা কিন্তু হবে না। তারপর রয়েছে 20 যে মেরুদণ্ডী প্রাণী ডাঙাতে ডিম পাড়ে ডাঙাতেই বড় হয় আর চলার সময় মাটিতে ঘষতে যায় তাকে সি. সরীসৃপ। তারপর রয়েছে 21 ব্যাগের মুখ আটকানো হয় যে চেনের সাহায্যে তার সঙ্গে মিল আছে কি? বি. নততল। এরপর আছে কি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি কিন্তু লক্ষণীয়। তোমার দেখা একটা ষড়যন্ত্রের নাম লেখো যা মা রান্না করার সময় ব্যবহার করে। সাঁড়াশি। 2 হ্যাম্পব্যাক তিমিরা কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে? সুরেলা গানের মাধ্যমে আওয়াজ করে। এমন একটি ধাতুর নাম লেখো যা ঘরের উষ্ণতায় 25 ডিগ্রি সেলসিয়াস তরল। পারদ। 4 কোন সরল যন্ত্র ব্যবহার করে কুয়ো থেকে জল তোলা সুবিধাজনক হয়? কপি কল। তারপর অথবা বলেছে সাইকেলের মধ্যে অনেকগুলো সরলযন্ত্র আছে, এর মধ্যে যে কোনো একটি অংশের নাম লেখো। আমরা কি লিখলাম? চাকা। সেটি কি ধরনের সরলযন্ত্র? দেখে নাও।
এটা চক্র ও অক্ষদণ্ড হিসাবে কিন্তু এটা কিন্তু কাজ করে এই ষড়যন্ত্রটা। ঠিক আছে, একটু লিখে নিও। এরপর বলেছে ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে আর কি জানা থাকলে একটা ঘরের মধ্যে কত আয়তন বায়ু আছে তা মাপা যাবে উচ্চতা। তারপর কি রয়েছে 6 চটের তৈরি ব্যাগ কি ধরনের বজ্র পদার্থ? জৈব ভঙ্গুর। জৈব ভঙ্গুর কোনগুলো বলতো? যেগুলো মাটির সঙ্গে কিন্তু মিশে যেতে পারে। তারপর রয়েছে 7 কি বলেছে ক্লোরিনের পারমাণবিকতা 2 হলে একটি ক্লোরিন অণুর সংকেত কি হয়ে যাবে? Cl2। দৈর্ঘ্য স্কেল তরলের আয়তন কি হয়ে যাবে? আয়তন মাপনী চোং। ঠিক আছে, এরপরে বলেছে চাষের জমি থেকে পাওয়া একটি বজ্র পদার্থ হলো DDT। 10 পিঁপড়েদের সমাজে দাসী সৈন্য আর শ্রমিক সবাই আসলে কি? রানীর মেয়ে। তারপর রয়েছে 11 মেরুদণ্ডী প্রাণীদের দেহের মাঝ বরাবর ভ্রূণ অবস্থায় থাকে, এটা কি হয়ে যাবে? কি নামের একটি দণ্ড? নোট কর্ড। জলবিদ্যুৎ তৈরিতে মূল ভূমিকা পালন করে সূর্য, এটা কি হয়ে যাবে? ঠিক। এরপর রয়েছে দইয়ের সাজায় থাকা কোন ধরনের জীব দুধকে দই বানিয়ে দেয়? ল্যাক্টোব্যাসিলাস নামক কি একটা ব্যাকটেরিয়া। বৃত্তের মধ্যে লেখা 3টি শব্দের মধ্যে যে শব্দটি অন্য দুটি শব্দের সঙ্গে সম্পর্ক কম তাকে কাটা চিহ্ন দাও, এটা কি হয়ে যাবে? যে নিউটন, এটা কিন্তু আলাদা হয়ে যাবে, কারণ ঝড় হলে কি গতিশক্তি কি বাড়ে, বায়ুর গতিশক্তি বাড়ে। একটি বা দুটি বাক্যে উত্তর দাও। বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা হয় কেন? এটা তোমরা রায় ও মার্টিন সহায়কেতে 372 পেজে একটু 23 নম্বর প্রশ্ন উত্তরটা দেখো। দেখো যেখানে রয়েছে বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা উচিত কারণ ঘরে আবর্জনা জমিয়ে রাখলে তা ঘরের পরিবেশকে দূষিত করতে পারে। পচা সবজি, মাছের কাঁটা, মাংসের হাড়, মাছের আঁশ ইত্যাদি জমিয়ে রাখলে তা থেকে দুর্গন্ধ ছড়ায়। মশা মাছির উপদ্রব হয়, রোগ জীবাণু সংক্রমণ ঘটতে পারে, তাই বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা হয়। এরপর রয়েছে কি তোমাদের বাড়িতে একটি করে জৈব অভঙ্গুর আর একটি জৈব ভঙ্গুর জৈব পদার্থের মানে উদাহরণ দাও। কাঁচের টুকরো হয়ে যাবে কি? অভঙ্গুর পদার্থ, আর তোমার জৈব ভঙ্গুর পদার্থ কি হয়েছে? তোমার হয়েছে এটা কি? আনাজের খোসা। এরপর বলেছে কি একটি বাঁকা দাগের দৈর্ঘ্য একটি সরু সুতো ও রোলারের সাহায্যে কিভাবে মাপা হয়? এটা তোমরা পেয়ে যাবে 152 পেজে। 152 পেজে কত নম্বর? 12 নম্বর প্রশ্নের সমাধানটা একটু দেখো। এই যে বাঁকা দাগের দৈর্ঘ্য সরু সুতো, এটা বক্ররেখা যে দৈর্ঘ্য দেখো। বক্ররেখাটির আনুমানিক দৈর্ঘ্যের থেকে বেশি দৈর্ঘ্যের একটি সুতোর টুকরো নেওয়া হলো। এবার সুতোর টুকরোটিকে বক্ররেখা বরাবর এমনভাবে রাখা হলো যাতে সুতোটি বক্ররেখার উপর সব জায়গায় মিলে যায়। এই অবস্থায় সুতোটির যে স্থান দুটি বক্ররেখাটির দুই প্রান্তের সঙ্গে মিলেছে সেই স্থান দুটিকে সুতোর উপর রং দিয়ে চিহ্নিত করা হলো। এবার সুতোটিকে তুলে সোজা টান টান করে একটি সাধারণ স্কেল বা রুলারের সাহায্যে সুতোটির উপর চিহ্নিত স্থান দুটির মধ্যবর্তী দৈর্ঘ্য নির্ণয় করা হলো। সুতরাং ওই দৈর্ঘ্যই হলো বক্ররেখাটির প্রকৃত দৈর্ঘ্য। ঠিক আছে, নেক্সট। এরপর আমাদের প্রশ্ন কি রয়েছে? ধাতুদের দুটি সাধারণ বৈশিষ্ট্য উল্লেখ করে, যেটা তোমাদের সহায়িকাতে রয়েছে 78 পেজের 6 নম্বর প্রশ্ন। দেখো বৈশিষ্ট্য। ধাতুগুলি নমনীয় হয়। ধাতুগুলিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পাতলা পাতে পরিণত করা যায়। সোনার উপর নমনীয়তা সবচেয়ে বেশি। তামা ও অ্যালুমিনিয়াম ধাতুর নমনীয়তা খুব বেশি। ধাতুগুলির প্রসারণশীল হয়, সেজন্যই সোনার উপর তামা প্রভৃতি ধাতুর লম্বা সরু তার তৈরি করা যায়, যা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এটা লিখতে পারো। ধাতুগুলির উজ্জ্বলতা রয়েছে। ধাতুগুলির ঔজ্জ্বল্য থাকায় গয়না প্রস্তুতিতে এগুলি ব্যবহার করা হয়। ঠিক আছে, লিখতে পারো। আদার্স বাকিগুলো দেখে নাও। ঠিক আছে, নেক্সট। এমন দুটি পাখির নাম লেখো যাদের শুধু শীতকালে দেখতে পাওয়া যায়। খঞ্জনা আর কি কাজল পাখি। এরপর রয়েছে কি একটি স্প্রিং এর স্থিতিশক্তি তুমি কি কিভাবে বাড়াতে পারো? এটা রয়েছে কত? এটা রয়েছে তোমার সহায়িকাতে 178 পেজে। ঠিক আছে, 178 পেজের 3 নম্বর প্রশ্নটা একটু দেখো যে এখানে রয়েছে। একটা স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করলে এবং নির্দিষ্ট মানের বল প্রয়োগ করে প্রসারিত করলে স্প্রিং এর স্থিতিশক্তি বৃদ্ধি পায়। স্প্রিংটির
প্যাচের সংখ্যা বৃদ্ধি করলেও এর স্থিতিশক্তি বৃদ্ধি পায়। ঠিক আছে, এরপর প্রশ্ন রয়েছে কি, তারা মাছে অনুপস্থিত কিন্তু রুই মাছে উপস্থিত মৎস্য শ্রেণীর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এটা রয়েছে তোমার কত পেজে? 278 পেজে রয়েছে, 17 নম্বর প্রশ্ন। ঠিক আছে, ওকে, সরি 298 পেজে, 298 পেজে একটু রং দেখা হয়ে গেল। আচ্ছা দেখো, আমরা কি বলতে পারি যে তোমার তারা মাছ হচ্ছে সমুদ্র জলে বাস করে, রুই মাছ হচ্ছে স্বাদু জলে বাস করে, একটা লিখলাম। দেহ মাকু আকৃতির ও পিচ্ছিল আস্তারা ঢাকা থাকে এবং এদের হৃৎপিণ্ডে দুটি প্রকোষ্ঠ থাকে এবং এরা শীতল রক্তের প্রাণী। ঠিক আছে, এটা লিখতে পারো তোমরা। মেনলি তোমরা লিখতে পারো যে স্বাদু জলে বসবাস করে, দেহ মাকু আকৃতি ও পিচ্ছিল আস্তারা আবৃত থাকে। ঠিক আছে, নেক্সট দেখো, যে বাড়িতে খুব বয়স্করা থাকে তাদের বাড়িতে দোতলার উঠার সিঁড়িটা কেমন করে বানালে বয়স্কদের ওই সিঁড়ি দিয়ে উঠতে কম কষ্ট হবে, যুক্তি দিয়ে বোঝাও। দেখো, এটা হচ্ছে এই প্রশ্নটা, যে বাড়ির সিঁড়ি খাড়া না করে ঢালু করা হয় কেন? সাধারণ সিঁড়ি ও খাড়াই সিঁড়ি উভয়ই নততল, কিন্তু খাড়াই সিঁড়ির তুলনায় সাধারণ সিঁড়িতে আনত কোণের পরিমাণ অনেক কম হয়। আমরা জানি আনত কোণের মান যত কম হয় নততলের যান্ত্রিক সুবিধা তত কি হয়? বেশি হয়। তাই সাধারণ সিঁড়ি দিয়ে অনেক কম বল প্রয়োগ করে সহজেই উপরে উঠা যায় এবং খাড়াই সিঁড়ি দিয়ে উপরে উঠতে কষ্ট বেশি হয়। তাই বাড়ির সিঁড়ি খাড়া না করে ঢালু করা হয়। আর এটাই কিন্তু তোমাদের এই যে নিচে দেখো অনুরূপ প্রশ্ন, এটাই কিন্তু তোমাদের প্রশ্নে রয়েছে, যে বাড়িতে খুব বয়স করে থাকেন। ঠিক আছে, এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে এটা। ঠিক আছে, নেক্সট আমাদের কি বলেছে, তোমার বাড়ির বজ্র পদার্থগুলিকে তুমি কি কিভাবে আবারও ব্যবহার করতে পারো সেটা তুমি লেখো। ঠিক আছে, যেটা রয়েছে তোমার 368 পেজে। দেখো, বাড়ির বজ্র পদার্থ আনাজের খোসা, পচা ফল বাগানে গর্ত করে তার মধ্যে রেখে কম্পোস্ট সার তৈরি করা যায়। আনাজের খোসা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। প্লাস্টিকের বোতল ও খালি রিফিল, প্লাস্টিকের বোতলের গায়ে পেনের রিফিলগুলোকে লাগিয়ে সুন্দর পেনদানি করা যায়। ছেঁড়া কাগজ, কাগজের মণ্ডবাণী জলে ভিজিয়ে রেখে তা দিয়ে মুখোশ, টুপি প্রভৃতি উপহার তৈরি করা যায়। আর কি রয়েছে দেখো, আরো রয়েছে কিছুটা। কাচের শিশি বোতল সুন্দর কারুকার্য করে শোপিস তৈরি করা যায়। গৃহস্থালী কঠিন বর্জ্য নিচু জমি ভরাট করার কাজে লাগে। ঠিক আছে, এরপর আমাদের কি বলেছে, তোমাকে একটা 10 সেমি দৈর্ঘ্যের লোহার সরু তার দেওয়া হলো, তা দিয়ে 1 মিটার 5 সেন্টিমিটার দৈর্ঘ্যকে তুমি কিভাবে পরিমাপ করবে সেটা লেখো। এটা রয়েছে তোমার 152 পেজে 16 নম্বর প্রশ্ন। দেখো, এই যে রয়েছে 1 মিটার 5 সেন্টিমিটার সমান 100 সেমি যুক্ত 5 সেমি সমান 105 সেমি, অর্থাৎ 10 সেমি দৈর্ঘ্যের লোহার সরু তার দিয়ে 1 মিটার 5 সেন্টিমিটার দৈর্ঘ্য মাপতে হলে 105 সেমি দৈর্ঘ্য মাপতে হবে। এজন্য প্রদত্ত তারটির সম্পূর্ণ দৈর্ঘ্য বরাবর 10 বার এবং তারটির দৈর্ঘ্যের অর্ধেক পর্যন্ত একবার নির্ণয় দৈর্ঘ্যটির সঙ্গে মেলালে 1 মিটার 5 সেমি দৈর্ঘ্য মাপা যাবে। প্রক্রিয়াটি চিত্রের মাধ্যমে বোঝানো হলো। দেখে নাও, 10 সেমি যুক্ত 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 10 সেমি। তারটির সম্পূর্ণ দৈর্ঘ্য বরাবর 10 বার যোগ 5 সেন্টিমিটার, তারটির দৈর্ঘ্যের অর্ধেক পর্যন্ত একবার সমান কত? 105 সেন্টিমিটার। ঠিক আছে, এর পরের প্রশ্ন কি রয়েছে, শ্রমিক মৌমাছিরা কি কি কাজ করে? এটা তোমাদের কত পেজে রয়েছে? 337 পেজে রয়েছে, দেখে নাও। 9 নম্বর প্রশ্নের সমাধান, সরি 8 নম্বর না, 337 পেজের 8 নম্বর প্রশ্নের সমাধান দেখো। মৌচাক তৈরি করা এবং মৌচাক কখনো ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত করা, ফুলদানি ফুল থেকে নেকটার বা মিষ্টি রস সংগ্রহ করে তা থেকে মধু তৈরি করা, রানী মৌমাছির যত্ন করা, ডিম, লার্ভা ও পিউপাদের রক্ষণাবেক্ষণ করা, তারপরে কি রয়েছে, খাওয়ানো, তাদেরকে বড় করে তোলা, শত্রুদের হাত থেকে বাসাকে রক্ষা করা। এছাড়াও মৌমাছিরা যখন ফুলে ফুলে রস খাওয়ার জন্য বসে তখন এক গাছের ফুলের পরাগ একই জাতের অন্য ফুলে বয়ে নিয়ে গিয়ে
পরাগ মেলনে কিন্তু সাহায্য করে। এরপর আমাদের কি রয়েছে, পরিস্রাবণ ক্ষেত্রে পরিশ্রুত ও অবশেষ বলতে কি বোঝো? ঠিক আছে, এটা তোমাদের কত পেজে রয়েছে? 94 পেজে। দেখে নাও। যে অবশেষ পরিস্রাবণ পদ্ধতিতে ফিল্টার কাগজ দ্বারা দ্রবণকে ছাঁকার সময় ফিল্টার কাগজে যে কঠিন পদার্থ পড়ে থাকে তাকে বলে অবশেষ। পরিশ্রুত পরিস্রাবণ পদ্ধতিতে ফিল্টার কাগজ দ্বারা দ্রবণকে ছাঁকার সময় ফিল্টার কাগজের মধ্য দিয়ে যে তরল নিচে জমা হয় তাকে বলা হয় কি? পরিশ্রুত। এরপর রয়েছে কি, নিচের কোন ক্ষেত্রে মিশ্রণের উপাদানগুলিকে পরিস্রাবণ করে আলাদা করা যাবে? চিনির জলীয় দ্রবণ, তেল ও তেলে গুলে যাওয়া তেল রং, বালি ও জলের মিশ্রণ। দেখে নাও। জল ও বালির মিশ্রণকে পরিস্রাবণ দ্বারা পৃথক করা যাবে, কারণ এক্ষেত্রে বালির দানাগুলো ফিল্টার পেপারের ছিদ্রের মাপের চেয়ে বড়, তাই বালির দানাগুলো ফিল্টার কাগজের মধ্যে আটকে যায় এবং পরিশ্রুত জল পাওয়া যায়। কিন্তু চিনি ও জলের মিশ্রণের সঙ্গে চিনির কণাগুলো ছোট ও ফিল্টার পেপারের ছিদ্রের মধ্য দিয়ে চলে যায়, তাই চিনি ও জলের মিশ্রণ পরিস্রাবণ দ্বারা পৃথক করা অসম্ভব। তেল ও তেলে গুলে যাওয়া তেল রঙকে পরিস্রাবণ দ্বারা পৃথক করা যায় না। ঠিক আছে, নেক্সট আমাদের বলেছে গাছ কোথা থেকে শক্তি পায়। তার সাথে কি রয়েছে? তার সাথে রয়েছে এই ঘটনায় কোন শক্তিতে রূপান্তরিত হয়, প্লাস যদি বেশিরভাগ গাছ কেটে ফেলা হয় তবে কি হতে পারে। দেখো, গাছ শক্তি পায় সূর্য থেকে। এই ঘটনায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। পৃথিবীর সকল শক্তি উৎস হলো সূর্য। সবুজ উদ্ভিদ তার খাদ্যের মধ্যে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ রাখে। প্রাণীরা সেই সব উদ্ভিদকে সরাসরি বা পরোক্ষভাবে খাদ্যরূপে গ্রহণ করে, তাই বেশিরভাগ গাছ কাটলে খাদ্যের উৎসের অভাব দেখা দেবে, প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। ঠিক আছে, আজকের মডেলের লাস্ট প্রশ্ন আমাদের কি রয়েছে, ঘাস, গোলাপ আর আম গাছ কোন কোন উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত? ঠিক আছে, তোমার বক্তব্যটি সপক্ষে যুক্তি দাও। এটা রয়েছে 14 পেজে। দেখে নাও। ঘাস হলো বিরুৎ জাতীয় উদ্ভিদ, কারণ ঘাসের কাণ্ড নরম, রসালো, কাঠভিন্ন ও ছোট প্রকৃতির, যা মাটিতে লোট দিয়ে পড়ে। গোলাপ গাছ হলো গুল্ম জাতীয় উদ্ভিদ, কারণ গোলাপ গাছের কাণ্ড বেশি বড় হয় না, সামান্য কাঠযুক্ত হয়, মাঝারি মাপে ডালপালা সৃষ্টি হয়ে ঝোপঝাড় তৈরি হয়। আম গাছ হচ্ছে বৃক্ষ জাতীয় উদ্ভিদ, কারণ আম গাছের আকৃতি দীর্ঘ, গুড়ি কাষ্ঠল ও প্রচুর শাখা প্রশাখা যুক্ত হয়। ঠিক আছে, এই ছিল তোমাদের পরিবেশ ও বিজ্ঞান থেকে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের সমাধান। ঠিক আছে, ওকে। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, যারা চ্যানেলে নতুন রয়েছে প্লিজ পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তী নোটিফিকেশন সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। ওকে, আর এই ভিডিওটাকে বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু ফাইনাল এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন শুরু করতে পারে। ওকে, বাই।